আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনি যদি অনলাইনে 2025-26 অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিতে চান, তাহলে কিভাবে অনলাইনে আপনি নিজেই ঘরে বসে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন, সেসব বিষয়ে একেবারেই বিস্তারিত। আপনারা জানেন যে 2025-26 অর্থবছরের যে আয়কর রিটার্ন, সেই আয়করের রিটার্ন শুধুমাত্র আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। অর্থাৎ এখন থেকে আয়কর রিটার্ন অবশ্যই আপনাকে অনলাইনে জমা দিতে হবে। কিন্তু সবাই তো আর নিজেই আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে নাও পারতে পারে। তাই আমরা আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে অনলাইনে নিজেই আপনার আয়কর রিটার্নটা জমা দিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি ওয়েবসাইট থেকেই দেখে নেব যে কিভাবে আপনারা এই ফর্ম ফিল আপ করে অনলাইন থেকে আয়কর রিটার্নটা সাবমিট করতে পারবেন। ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হলে প্রথমে আমাদেরকে গুগল থেকে সার্চ দিয়ে বের করতে হবে ই রিটার্ন। ক্লিক করলাম, যে এসে গেছে। এখানে ক্লিক করলাম, করলে তাদের প্রথম যে ওয়েবসাইটের হোম পেজ সেটা এসে গেছে। সরাসরি আপনারা এই ওয়েবসাইটেও আপনারা প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরা সরাসরি প্রবেশ করতে পারবেন। এখান থেকে যেমন আপনি আপনার টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং অন্যান্য অনেক কাজ করতে পারবেন। আজকে আমরা ই রিটার্ন সাবমিট করব। তো আমি ক্লিক করলাম এই যে ই রিটার্ন। এখানে বলছে যে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। যদি আমার আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করব, আর যদি আমি ইতিমধ্যে রেজিস্টার না করি তাহলে আই অ্যাম নট ইট রেজিস্টার্ড, এখানে ক্লিক করতে হবে। তো যদি আপনাদের রেজিস্টার না করা থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এই যে আপনার টিন সার্টিফিকেট দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে, এই ক্যাপচা কোড দিয়ে প্রবেশ করতে পারবেন। আর আমার যেহেতু ইতিমধ্যেই একটি আইডি ক্রিয়েট করা আছে, তাই আমি এই সাইন ইনে ক্লিক করছি। এই সাইন ইনে ক্লিক করলাম। এখন কি হবে, এখানে আমার প্রথমে ট্যাক্স পেয়ারের টিন নাম্বার দিতে হবে। তো আমি এখানে টিন নাম্বার দিলাম, এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। এটা আগে থেকে সেভ করা ছিল আমার সাইটে, যার কারণে এটা লেখা এসে গেছে অটোমেটিক। আর এখান থেকে আমাকে কী করতে হবে, ডান দিকের যে ক্যাপচা কোড আছে, যে লেখাটা, এটা আমি এখানে লিখতে হবে। তো এটা আমি লিখে দিচ্ছি। এখন আমাকে এই সাইন ইন করতে হবে। এই যে সাইন ইন হয়ে গেছে, এটা আমার ওয়েবসাইট। এই যেখানে আমার নাম দেওয়া আছে জিএম আলেম রেজা, আমার ছবি দেওয়া আছে, এনআইডি কার্ডের ছবি। আর এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। আর আমাদের ইনকাম ইয়ার হচ্ছে 24-25, আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26। তো আপনার যদি ইতিপূর্বে অন্যান্য বছরেও আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করে থাকেন, তাহলে সেই সংক্রান্ত অনেক তথ্য আপনি এখানে পেতে পারবেন। যেমন এখানে গিয়ে আপনি যে ট্যাক্স রেকর্ড, এখানে ক্লিক করলে আপনার টিন সার্টিফিকেট কি বের করতে পারবেন, আপনি পূর্বে যে অ্যাকনলেজমেন্ট পেয়েছিলেন, রিটার্ন জমা দিয়েছিলেন, চালান জমা দিয়েছিলেন, সার্টিফিকেট স্ট্যাটাস, সব এখান থেকে আপনি পেতে পারবেন। আর যদি আপনি এবারই নতুন হন তাহলে তথ্যগুলো আপনার থাকবে না, আপনাকে নতুন করেই করতে হবে। তো আমি এখানে প্রবেশ করছি না। এখন আমি কি করব, আয়কর রিটার্ন জমা দিব। তো আমি এখানে কি করব, সাবমিশন, এই সাবমিশনে ক্লিক করব। করার পরে নিচে আসছে দেখেন রেগুলার ই রিটার্ন, এখানে ক্লিক করলাম। এখানে একটা বিষয় বলে রাখি যে আমার সব তথ্যগুলো আগে থেকে ফিল আপ করা, যেন আমার ভিডিওটা দীর্ঘ না হয়, লম্বা না হয়, সেই জন্যে। বাট আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে ধরে ধরে দেখাবো যেন অসুবিধা না হয়। ওকে, প্রথমে এখানে লেখা আছে যে রিটার্ন স্কিম, এটা কার, সেলফ নাকি আপনার কোনো কোম্পানির পক্ষ থেকে দিবেন নাকি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবেন, সেটা আর কি। তো আমরা সেলফ, আমার ব্যক্তিগত, এখানে সেলফ লিখতে হবে। এটা অটোমেটিক লেখা থাকে, এই লেখাটা আর কি সিলেক্ট করা থাকে। ওকে, তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার, আর আমার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26, এটা লেখা আছে। এখন আমার ইনকাম ইয়ার কত ছিল, ইনকাম হলো 1 জুলাই 2024 থেকে শুরু, আর শেষ হচ্ছে 30 জুন 2025, এই সময়ের মধ্যেই। তারপরে বলছে যে রেসিডেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ থেকে আমি জমা দিচ্ছি নাকি আমি বাইরে থাকি, মানে বিদেশে থাকি, অন্য কোনো দেশে আমি এখন জমা দিব। যদি আমি বাংলাদেশেই থাকি তাহলে আমার রেসিডেন্ট হবে, আর যদি বিদেশে প্রবাসী হিসাবে থেকে আয়কর রিটার্ন জমা দেয় তাহলে নন রেসিডেন্ট হবে। তো আমি রেসিডেন্ট ক্লিক করে দিচ্ছি। তারপরে বলছে যে ট্যাক্স এক্সেমটেড ইনকাম, করমুক্ত আয়, অর্থাৎ এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, অর্থাৎ আপনার এমন কোনো ইনকাম আছে যেগুলোর সম্পূর্ণরূপেই ট্যাক্স ফ্রি ইনকাম। তো আমার এরকম নেই, তো আমি নো দিয়ে দিলাম। আর আপনার থাকলে ইয়েস দিবেন। করার পরে এবার ডান দিকে আসেন, এখানে বলছে হেডস অফ ইনকাম, মানে আপনার কোন কোন খাত থেকে ইনকাম হয়। ইনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, হ্যাঁ আমার ট্যাক্সেবল ইনকাম আছে। আর যদি না থাকে আপনাদের ট্যাক্সেবল কোনো ইনকাম, তাহলে আপনি নো দিয়ে আপনি পরবর্তী স্টেপগুলোতে যাবেন। আর আমি ইয়েস দিয়ে এখানে আমার কী কী ইনকাম আছে, আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি থেকে আমি ইনকাম করি, এটা আমি ক্লিক করেছি। এছাড়াও আপনার থাকতে পারে যেমন
ইনকাম ফ্রম রেন্ট, আপনি বাসা ভাড়া দিয়ে ইনকাম করেন, ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষি থেকে, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, এর মধ্যে থেকে যে সমস্ত খাত থেকে আপনার ইনকাম থাকবে সেগুলোতে টিক দিয়ে দিবেন এখানে। তারপর বলছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ এ এওপি, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনার চিলড্রেন নট অ্যাসেসড সেপারেটলি। অর্থাৎ এখানে বলছে যে আপনার এমন কোনো ইনকাম যেটা আপনার ওয়াইফ বা মাইনর শিশু ইনকাম করে কিন্তু তাদের জন্য আলাদা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া লাগে না বা দেন না, তাহলে সেটা কিন্তু আপনার ইনকামের মধ্যে অ্যাড করে নিতে হবে। তো এগুলোর কোনোটাই আমার নেই। তারপর হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, তো এখানেও আমার নেই, ফলে এটা আমি ক্লিক করলাম না। আমার এটা শুধু একমাত্র ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা ক্লিক করেছি। করে এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ গেলাম। আমার এবারে সে গেল পরবর্তী ধাপ। এখানে বলছে অ্যাডিশনাল ইনফরমেশান, এর মধ্যে কি লোকেশান অফ মেইন সোর্স অফ ইনকাম, আমার কোন সোর্স থেকে ইনকামটা হয়। তো আমার আয়কর রিটার্নটা জমা দিব হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে, কারণ আমার ট্যাক্স সার্কেল, আমার ট্যাক্স যে অঞ্চলটা হলো কর অঞ্চল হচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। তো আমি এটা লিখে দিলাম ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এখন এটা সিলেক্ট করার পরে এখানে কিছু অপশান আছে নিচে দেখেন, যে ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার, আপনি কি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা কিনা, যদি হয় তাহলে এটা ক্লিক করবেন, তাহলে আপনি করমুক্ত আয়ের সীমা আপনার বেড়ে যাবে। তারপর বলছে পারসন উইথ ডিসএবিলিটি, আপনি এমন কোনো ব্যক্তি যে আপনার কোনো শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধী আছে, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আয়কর মওকুফের হার আপনার বেড়ে যাবে। তারপরে বলছে ক্লেইম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ আপনি কোনো প্রতিবন্ধী সন্তানের পিতামাতা বা গার্ডিয়ান কিনা, যদি হয় তাহলে এখানে ক্লিক করলেও আপনি অতিরিক্ত টাকা কর মওকুফ পাবেন। আর কার জন্যে কত মিনিমাম কর, এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে। তারপরে প্রতিবন্ধী সন্তান থাকলে ফ্রিডম ফাইটার হলে করমুক্ত আয়ের সীমা কত, এই বিষয়ে আলাদা ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এর মধ্যে কোনোটাই না, আমি এটা স্কিপ করলাম। তারপরে বলছে ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনার এমন কোনো ইনভেস্টমেন্ট আছে যার কারণে আপনি ট্যাক্স মওকুফের জন্য ক্লেম করবেন। তো আমি এখানে ইয়েস দিয়েছি, কারণ আমার ডিপিএস আছে। আপনার যদি ডিপিএস থাকে তাহলে আপনি দিতে পারেন সঞ্চয়পত্র, এফডিআর, প্রভিডেন্ট ফান্ড, এরকম অন্যান্য কিছু থাকলে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর ডান দিকে বলছে যে IT10B রিকোয়ারমেন্টস, এখানে কিছু রিকোয়ারমেন্টসের কথা বলা আছে। তার মধ্যে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ টাকা, আপনার যে সম্পদ, মোট সম্পদ কি 50 লাখের উপরে আমার না দিয়েছি। আপনার নিজের গাড়ি আছে কিনা, আপনার অফশোর প্রপার্টি আছে কিনা, শেয়ার হোল্ডার আছে কিনা, কোনো কোম্পানির ডাইরেক্টর কিনা আপনি, তারপরে আপনার হাউস প্রপার্টি আছে কিনা সিটি কর্পোরেশনের ভিতরে, এসব আমার সব না দিয়েছি, কারণ এগুলো আমার নেই। তার বলছে যে এই যে IT10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, আমার এটা ম্যান্ডেটরি না, কারণ এই তথ্যগুলো আমার নেই। আমি ওকে ইয়েস লিখে দিয়ে এখন আমি কন্টিনিউ গেলাম। তারপরে অপশানে বলছে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তো আমি কোথায় জব করি। তো আমি লাস্ট অর্থ বছরে জব করতাম সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে, তো আমি সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে বলছে যে এমপ্লয়মেন্ট টাইপ, আপনারা কী ধরনের জব করেন, তো প্রাইভেট জব, এটা আমি সেটা লিখে দিয়েছি। নেম অফ কোম্পানি, কোম্পানির নাম লিখে দিয়েছি এখানে, আপনারা আপনাদের কোম্পানির নাম লিখে দিবেন। আমি কি পদে আছি সেটা লিখে দিলাম এখানে, ম্যানেজার, এইচআর অ্যাডমিন। তারপরে বলছে যে এখানে পার্টিকুলার্স, মানে আপনার বেতন কত, তো আমার এখানে বেসিক কত ছিল লিখেছি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, লিভ অ্যালাউন্স, এই সবগুলো আমি লিখে দিয়েছি এখানে। তারপর ডান দিকের অপশানে বলছে নন ক্যাশ বেনিফিট আছে কিনা, যেমন আপনি ফ্রি অ্যাকোমোডেশন পান কিনা, কার ফ্যাসিলিটিস পান কিনা, ভেহিক্যাল ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে আদার কোনো নন ক্যাশ বেনিফিট পান কিনা, থাকলে সেখানে আপনি লিখে উল্লেখ করবেন। আর যদি আপনি একই বছরে 2 জায়গায় চাকরি করেন, 2 প্রতিষ্ঠানে, তখন আপনাকে এখানে যে অ্যাড এমপ্লয়মেন্টে ক্লিক করে আপনি নতুন প্রতিষ্ঠানের নাম অ্যাড করে নিতে পারেন। হতে পারে যে 1 বছরের মধ্যে আপনি 6 মাস এক প্রতিষ্ঠানে আর 6 মাস অন্য প্রতিষ্ঠানে চাকরি করেছিলেন, হতেই পারে। ওকে, আরেকটা হচ্ছে তারপরে এখন এই যে আমি সব ফিল আপ করার পরে আমার ট্যাক্সেবল ইনকাম কত সেটা এখানে দেখেন, এই যে এমপ্লয়মেন্ট সামারি আছে, এখানে ক্লিক করলাম, করলে এই যে আমার যে ইনকামটা সেখানে দেখাচ্ছে যে অ্যামাউন্ট টোটাল কত ইনকাম করেছি আমি, তার মধ্যে ট্যাক্স এক্সিমটেড কত হয়েছে আর কত টাকা ট্যাক্সেবল ইনকাম হয়েছে। তো এখানে আমার পুরোটাই ট্যাক্সেবল ইনকাম দেখাচ্ছে, যে দেখেন 9,145,000 টাকা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম। পরে আবার আমাকে এখানে আসতে হবে, যে এখানে আসলে এটা দেখা যাচ্ছে যে আগের জায়গায় ফিরে আসলাম। এখন আমাকে কি করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে।
ক্লিক করলাম, করার পরে এখন বলছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আমার কোনো ইনভেস্টমেন্ট আছে কি না। যেমন যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে টিক দিবেন, দেওয়ার পরে কোন কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানির নাম, পলিসি ভ্যালু, প্রিমিয়াম পেইড, এসব এখানে ফিল আপ করতে হবে। আর যদি না থাকে টিক উঠিয়ে দিবেন। আর এখানে বলছে ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস আছে কিনা। তো আমার একটা ব্যাংকের ডিপিএস আছে, আমি সেটা এখানে লিখে দিয়েছি ডিটেল ইনফরমেশান, আপনাদের থাকলে আপনারা লিখে দিবেন। এছাড়াও যদি আপনার আর কোনো ইনভেস্টমেন্ট থাকে, যেমন হচ্ছে সঞ্চয়পত্র, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট, তারপরে লিস্টেড স্টক, শেয়ার হোল্ডার, এরকম অনেক কিছু আপনি এগুলো দেখবেন। আপনাদের যদি কোনোটা থাকে সেটা এখানে ফিল আপ করবেন, না থাকলে নাই। তারপরে কী হবে, পরবর্তীতে আমাদের যেতে হবে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে। তো দেখেন আমি গত অর্থ বছরে মোট আমি 3,60,000 টাকা আমি ডিপিএসে সেভ করেছি, জমা করেছি আর কি, ইনভেস্টমেন্ট করেছি। এই টাকা থেকে দেখেন আমি রেয়াত পেয়েছি 1,20,000 টাকা। মানে আমার যতই ইনভেস্ট করি না কেন ম্যাক্সিমাম রেয়াতের পরিমাণ হচ্ছে 1,20,000, এর থেকে বেশি কিন্তু আর রেয়াত পাবেন না আপনি। এটাই হচ্ছে আমার ট্যাক্স ফ্রি ইনকাম হবে আর কি। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ গেলাম, যাবার পরে এই যে আমার এখানে এসে গেছে এক্সপেন্ডিচার, অর্থাৎ গত অর্থ বছরে আমি কত টাকা ব্যয় করেছি আমার সংসারের জন্যে, আমার ব্যক্তিগত কাজের জন্যে। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, আমি সেটা দিয়েছি। অ্যাকোমোডেশনের জন্য আমি কী কী খরচ করেছি, যেমন আমার ড্রাইভার স্যালারি, ফুয়েল মেনটেনেন্স, আদার্স ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, অ্যাকোমোডেশন বলতে আমার এই যে বাসা ভাড়া খরচ। তারপরে আছে হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্সেস, যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিল, ময়লা ফেলার বিল, ফোন, টেলিফোন, টিভি সাবস্ক্রিপশান, মানে ডিশ লাইন থাকতে পারে এরকম। তারপরে হোম সাপোর্ট স্টাফ, মানে কাজের মেয়েটে থাকলে তাদের খরচ, এগুলো দিয়েছি। তারপরে এডুকেশনাল এক্সপেন্সেস বলতে আপনার সন্তান থাকতে পারে, সন্তানদের পিছিয়ে যদি পড়ালেখা খরচ হয় সেটা এখানে লিখবেন। তো ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস, যেমন ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস, ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, যদি ভ্রমণ করেন, বিদেশে যান, অন্যান্য সমস্ত খরচগুলো এখানে উল্লেখ করবেন আর কি। কিনা এনি আদার এক্সপেন্সেস দিয়েছি। তারপরে টোটাল এক্সপেন্সেস হয়েছে আমার 5,97,048 টাকা। এখন এখানে আমি কোনো খাতের ট্যাক্স পে করেছি কিনা, যেটা কেনার পরে ট্যাক্স দিয়েছি বা কোনো ইনভেস্টমেন্ট করে ট্যাক্স দিয়েছি, তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে আর কি। তো এখানে সব দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ যেতে হবে। আর কোনো বিষয়ে যদি আপনার কমেন্টস লেখার থাকে আপনি ডাইরেক্ট কমেন্টস লিখে দিতে পারেন, না থাকলে দরকার নেই। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ গেলাম। এখন বলছে যে আমাকে যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস আছে কিনা আমার কোনো, অর্থাৎ গত অর্থ বছরে আমি কোনো অ্যাসেটস কিনেছি কিনা, বা আমি নতুন কোনো অ্যাসেট তৈরি হয়েছে কিনা, বা পূর্বের অ্যাসেটসই আছে কিনা, এই বিষয়টা আমাকে ফিল আপ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি এবার প্রথম অনলাইনে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন তাহলে সবগুলো আপনার ফিল আপ করতে হবে। আর যদি এমন হয় যে আপনি গত বছরও অনলাইনেই ফিল আপ করেছিলেন, তাহলে যে ইম্পোর্ট, এই যে এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল, তাহলে এখানে ক্লিক করলে গত বছরের সব তথ্যটা এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি শুধু যেখানে এখানে চেঞ্জ করার দরকার মডিফাই করে নেবেন। তো এখানে প্রথমেই আমার দিয়েছি হচ্ছে বিজনেস ক্যাপিটাল নেই আমার, থাকলে এখানে যে লিখতেন এখানে টিক দিয়ে লিখতে হতো, আমার নেই। নন এগ্রিকালচারাল প্রপার্টি আমার আছে, আমার ল্যান্ড ইন চুয়াডাঙ্গা সিটি, আমার চুয়াডাঙ্গা সিটিতে কিছু জমি কিনেছিলাম, আগেই ছিল ওটা। 1.65 ডেসিমেল হচ্ছে আমার ভাগের অংশ, সেখানে আগের দাম ছিল 7 লাখ টাকা, এটার ভ্যালু বেড়ে এখন হয়েছে 8 লাখ টাকা, সেটা এখানে উল্লেখ করে দিয়েছি। এছাড়া আপনার আরও কিছু থাকতে পারে, যেমন আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টি, এগ্রিকালচারাল প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, মোটর কার, গোল্ড, ডায়মন্ড, এই সমস্ত গহনাগাটি থাকতে পারে। এসব আমার নেই, এগুলো আমার স্ত্রীর নামে আছে। আমার স্ত্রী অবশ্য আলাদা আয়কর রিটার্ন সাবমিট করে বলে এখানে উল্লেখ করিনি। তারপরে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম কী কী আছে, আমি এখানে কম্পিউটার লিখেছি, টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার, ইউটিসি আছে, এগুলো এই 5,50,000 টাকার অ্যাসেটস আমার আছে। আদার্স কোনো অ্যাসেট আছে কি না আমি এখানে দিয়েছি যে আমার ব্যাংকে আমার ওই সময় ব্যালেন্স ছিল 10,347 টাকা, আমার বছরের শেষে যে ব্যালেন্সটা সেটা হচ্ছে 2024-25 অর্থ বছরের 30শে জুনে যে আপনার ব্যালেন্স ছিল, বা 1 জুলাইয়ের শুরুতে যে ব্যালেন্সটা ছিল সেইটা এখানে উল্লেখ করে দিবেন। এখানে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, এগুলো সব তথ্যটা এখানে থাকতে হবে। তার বলছে ক্যাশ ইন হ্যান্ড, আমার হাতে কোনো টাকা ছিল কি না। তো আমার হাতে ওই সময় 2750 টাকা ছিল, এটা আমি উল্লেখ করে দিয়েছি। এই হলো আমার টোটাল অ্যাসেটস। এখন বলছে আমার কোনো লায়াবিলিটিস আছে কি না, থাকতে পারে যে আমি কারোর কাছ থেকে ধার করেছি টাকা, ব্যাংক থেকে লোন নিয়েছি। তো আমি প্রাইম ব্যাংক থেকে আমি একটা লোন নিয়েছিলাম 3 লক্ষ টাকার, সেই লোনটা শোধ হওয়ার পরে আমি ওই সময় পর্যন্ত আমার আউটস্ট্যান্ডিং ছিল 2,10,000 টাকা। এটা আমি একটা জমি কেনার জন্যে এইটা আমি এখানে নিয়েছিলাম লোন। ওই জমিটা এখনও আমার রেজিস্ট্রেশন হয়নি, ফলে আমার নামে এখনও হয়নি বলে ওই জমিটা আমি অ্যাসেটসের মধ্যে দিই নাই। আমি চেষ্টা করবো সামনে বার এটা দেওয়ার, রেজিস্ট্রি করে আর কি। আদার আউটফ্লোর মধ্যে এখানে এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচার, যেটা আগে আমি উল্লেখ করেছিলাম সেটা, লস ডিডাকশান, আদার এক্সপেন্সেস, গিফট, ডোনেশান, এগুলো থাকলে এখানে উল্লেখ করবেন। আমি এগুলো উল্লেখ করি নাই, আপনি কোথাও গিফট ডোনেশান দিলে এখানে লিখবেন।
আচ্ছা, তারপর সোর্স অফ ফান্ড, আমার টাকা ইনকামের উৎস কি? একটাই, চাকরি করি সেখান থেকে যা পাই। তার বলছে আমার ট্যাক্স এক্সিমটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্সেস হচ্ছে 3,48,00,000 টাকা। এটা আমার ট্যাক্স এক্সিমটেড ইনকাম হয়েছে সব মিলিয়ে আর কি। এখন সামারিতে বলছে কি আমার গ্রোস ওয়েলথ হচ্ছে 13,63,097 টাকা, লায়াবিলিটিস হচ্ছে 2,10,000, নিট ওয়েলথ হচ্ছে 11,53,000 এই অর্থ বছরে। তারপর হচ্ছে নিট ওয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে ছিল আমার 8,50,000, সেটা গত বছরে, যেটা ওখানে দেখলাম এই যে এখানে আছে। ওকে, তারপর বলছে যে কি আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, আমার টোটাল আউটফ্লো মানে খরচ হয়েছিল 5,97,048 টাকা। টোটাল ফান্ড আউটফ্লো এই 9,145,000। সোর্স অফ ফান্ড এই যে 9,145,000 টাকা। কারণটা কি, আমি যে ইনকাম করেছিলাম, লোন নিয়েছি, এই সব মিলিয়ে আমার এইটা খেয়াল রাখতে হবে যে আপনার আউটফ্লো আর সোর্স অফ ফান্ড যেন একই হয়, এই দুটোর একই হতে হবে কিন্তু ফিগার। যদি আপনার ইনকাম বাড়ে তাহলে অ্যাসেট বাড়বে, আর যদি আপনার ইনকাম কমে যায়, খরচ বেড়ে যায়, তাহলে আপনার লায়াবিলিটিস বাড়বে। তো যেমনি হোক আপনারটা মেলাতে হবে, না মিললে কিন্তু বুঝতে হবে যে আপনার কোথাও ভুল আছে। হ্যাঁ, এটা মিলিয়ে দিতে হবে, এই ডিফারেন্সটা হবে 0 এটা আমার যেহেতু 0 হয়ে গেছে, ফলে আমার সব হিসাব মিলছে আর কি। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। করার পরে এখন আমার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে অপশান আসছে। এখন আমার এই যে টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,97,000 টাকা। এখান থেকে আমার যদি গ্রস ট্যাক্স হয়, আমার যে ট্যাক্সেবল ইনকাম হয়েছে কত, তার মধ্যে থেকে ট্যাক্স অন রেগুলার ইনকাম সেটা হচ্ছে 20,010 টাকা। তো আমার যেহেতু ইনকাম লেভেলটা ট্যাক্সেবলের মধ্যে 20,010 টাকা হয়েছে এবং ট্যাক্স রিবেট পেয়েছি 18,000 টাকা, তো আমার সব মিলিয়ে যে ট্যাক্সটা আসছে সেটা হলো 5,000 টাকা। কেননা আমার ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আমার হচ্ছে কর সার্কেল বা কর অঞ্চল, ফলে আমাকে কিন্তু এই যে মিনিমাম টাকা, আমার যদি 1,000 টাকাও আমার কর দিতে হয় বা মিনিমাম 500 টাকাও দেওয়া লাগে, তাহলে কিন্তু আমার এই ট্যাক্স হবে 5,000 টাকা। তো ফলে আমাকে এই 5,000 টাকা আমাকে পে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা তো আমার অফিস থেকে যখন বেতন দেয় তখন কেটে নিয়েছিল, কেটে আমাকে টাকা দিত। তো সে ফলে তার বিনিময়ে তারা আমাকে চালান দিয়েছিল, চালান জমা দেওয়ার কাগজ দিয়েছিল, সেটা কিন্তু আমাকে আপডেট করতে হবে। তো কোথা থেকে এটা আপডেট করতে পারবেন? আপনাদের হয়তো চালানের মাধ্যমে জমা দেওয়া থাকতে পারে বা অন্য কোনোভাবে থাকতে পারে, আগের বছরে অ্যাডভান্স দেওয়া থাকতে পারে। সেগুলো তথ্য পাওয়ার জন্য আপনাকে এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে দেওয়া আছে, এই যেখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে বাম পাশে আপনার অনেকগুলো লেখা আছে, যেমন এনভায়রনমেন্টাল সারচার্জ, অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স রিফান্ড, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে পেতে পারবেন। আর যদি আগের ট্যাক্স দেওয়া থাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ট্যাক্স পেইড উইথ রিটার্ন, যদি আপনার ট্যাক্স ইতিমধ্যে পেইড করা থাকে রিটার্ন সহ, তাহলে এখানে টিক দিবেন, হ্যাঁ, দিলে এখানে আসবে। আর আমাদের যে ইনকাম সেটা হলো ক্লেইম অ্যাট সোর্স ট্যাক্স। হ্যাঁ, এখানে আমি স্যালারির টাকা পে করেছি, তাহলে কী হবে, আমার একটা ক্লেইম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করতে হবে, ক্লেইম সোর্স ট্যাক্স, তারপরে স্যালারি আদার্স, এটা এখানে ক্লিক করব। করলে এই যে এখানে এসে গেছে, এই যে স্যালারি আদার্স ক্লিক করার পরে যে এখানে এসে গেছে, এই যে আমার প্রতি মাসে যে ট্যাক্স কেটেছে সেখানে কিন্তু আমার এই চালান নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, ডেট অফ চালান আছে, রেফারেন্স নাম্বার আছে, কত টাকা মোট চালান ছিল ওই চালানে, তারপরে আমার অংশ কত ছিল এখানে লেখা আছে, এই যে 12 মাসের 12টা। এটা কিভাবে আপনারা সাবমিট করবেন এই লেখাগুলো? আপনি প্রত্যেকটা চালানটার কপি নেবেন অফিস থেকে, নেওয়ার পরে যে এখানে প্রথমে কোন কোম্পানির তরফ থেকে বা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে আপনি চালানটা জমা দিয়েছেন সেটা এখানে লিখবেন, আপনার কোম্পানির নাম। তারপরে ওই জমা দেওয়ানের যে রেফারেন্স নাম্বার ছিল সেটা এখানে লিখবেন, এই যে এখানে রেফারেন্স নাম্বার লিখবেন। তারপরে এখানে লিখবেন রেফারেন্স ডেট, অর্থাৎ কোন মাসের ইনকামের উপর আপনি ট্যাক্সটা দিচ্ছেন সেইটা এখানে লিখতে হবে, সেই ডেট। অর্থাৎ জুলাই মাসের দিলে জুলাইয়ের 1 তারিখের ডেটটা লিখবেন। আর এখানে চালান নাম্বার ওই চালানে লেখা থাকবে, সেখান থেকে নিয়ে লিখবেন। এখানে ডেট অফ চালান, অর্থাৎ চালান জমা দানের তারিখ লিখবেন। তারপর এখানে চালান সার্টিফিকেট অ্যামাউন্ট, অর্থাৎ ওই চালানে কত টাকা মোট জমা দেওয়া হয়েছিল। অনেক সময় এমন হয় যে একই চালানে 20 জনের ইনকামের উপর ট্যাক্স জমা দেয়, সেই টাকাটা এখানে লিখতে হবে। আর ক্লেইমড অ্যামাউন্ট আপনার জন্য কত টাকা সেটা এখানে লিখবেন। লেখার পরে ব্যাংক, কোন ব্যাংকে আপনি টাকাটা জমা দিয়েছেন, আপনার চালানটা কোন ব্যাংকে জমা দেওয়া, এখানে যেখান থেকে ঠিক করে নিয়ে এখানে জমা লিখে দিবেন, টিক মেরে দিবেন আর কি। তারপর বলছে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে জমা দেওয়া হয়েছিল এখানে ব্রাঞ্চ লিখবেন। তো আমি সোনালী ব্যাংকের কারণ বাজার ব্রাঞ্চে টাকা জমা দিয়েছি, সব লিখে আমি ফিল আপ করেছি, এই যে করে। তারপরে কী করতে হবে, এখানে যে সেভ, এই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এখানে চলে আসবে সবইভাবে। তো আমি এভাবে অলরেডি ফিল আপ করে রেখেছি, ফলে আমার জন্য কাজটা সহজ হয়েছে। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমার বের হতে হবে। বের হতে গেলে আমাকে এই যে হোমে যেতে হবে, এই যে হোমে গেলাম। এখান থেকে হোম থেকে এখানে বাম পাশে কর্নারে দেখেন লেখা আছে গো টু ই রিটার্নে ক্লিক করলাম। আবার যদি এমন হতো যে আপনার এই টাকাটা পেমেন্ট করার ছিল না, আগে পেমেন্ট করা নেই, এখন নতুন করে পেমেন্ট করতে হবে,
তখন কি হবে, আপনাকে এই যে এখানে একটা অপশান আসবে যে অনলাইন পেমেন্টের অপশান, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাটা পে করতে পারবেন। যেমন আমার এখানে যদি ওই পেমেন্টটা না থাকতো, তাহলে এখানে এই পে নাওটায় তখন এরকম সবুজ চিহ্ন থাকতো, এই যে এই পে নাওটা, তখন আমাকে এখানে ক্লিক করে টাকাটা দিতে হতো। তো যেহেতু আমার টাকা আগে দেওয়া আছে, তা আমি এটা লাগলো না আমার, এই জন্য আমাকে এখন কী করতে হবে, প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে প্রসিড করতে হবে। এখন বলছে প্রসিড, আমি ক্লিক করলাম। এখন আমাকে এই যে ফর্মটা ফিল আপ হয়েছে এটা ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। এটা আপনি একবার ভালো করে দেখে চেক করে নিতে পারেন আপনার সব ঠিক আছে কি না। এটাই হলো মূলত আপনার আয়কর রিটার্ন, যেটা আপনি আগে অফলাইনে করতেন, এখন এটা অনলাইনে হয়ে গেছে। এখন কি করতে হবে আমাকে, এটা দেখা শেষ, দেখার পরে এখন আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করব, আমি যদি সব ঠিক থাকে সাবমিট, নাহলে ব্যাকে যেতে হবে। তো আমি সাবমিট করলাম, আমি সাবমিটে ক্লিক করলাম। এখন ডু ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস সাবমিট রিটার্ন। এই যে আমার সাবমিট হয়ে গেল। এখন যে আমার নাম, কংগ্রেচুলেশনস, ইট সাবমিটেড সাকসেসফুলি, আমার রেফারেন্স নাম্বার দিয়েছে এখানে। এখন বলছে আপনি কি আপনার ডাউনলোড করবেন অ্যাকনোলজমেন্টটা। হ্যাঁ, অ্যাকনোলজমেন্ট ডাউনলোড করব। এই যে আমার অ্যাকনোলজমেন্ট এসে গেছে, এটা আমি এখন ডাউনলোড করে নিয়ে রাখতে পারবো। আমি এটা ডাউনলোড করে রাখি। এছাড়াও অ্যাকনোলজমেন্টের পাশাপাশি আপনি এখান থেকে আরও যা সেভ করে রাখতে পারবেন, সেগুলোর মধ্যে আমার এই যে ট্যাক্স রেকর্ডে গেলাম, এখান থেকে আমার যে রিটার্ন, অর্থাৎ যে অনেকগুলো পেজে যে রিটার্নটা ছিল সেটাকে আমাকে ডাউনলোড করে রাখতে হবে, কারণ পরবর্তীতে রেফারেন্স হিসাবে লাগবে। তো এইভাবেই মূলত আপনি আপনার আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবেন খুব সহজেই। আর এই আয়কর রিটার্ন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখতে পারেন, আমরা চেষ্টা করবো সাধ্যমতো আপনাদের উত্তর দিয়ে সহযোগিতা করার। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক, ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।